আজ আমরা ইংরেজি সাহিত্যের অন্যতম শক্তিশালী আর বিখ্যাত একটি কবিতা ডব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং নিয়ে আলোচনা করব। আমার চেষ্টা থাকবে এই জটিল কবিতার প্রতিটি স্তরকে সহজভাবে খুলে দেখানো, যাতে এর ভেতরের ভাবনাগুলো আমাদের সবার কাছে একদম পরিষ্কার হয়ে ওঠে। তো কিভাবে এগোবো আমরা? দেখুন, প্রথমে আমরা দেখব কোন ভাঙাচোরা পৃথিবীর প্রেক্ষাপটে কবিতাটা লেখা হয়েছিল। তারপর আমরা এর দুটো স্তবক ধরে ধরে বিশ্লেষণ করব, দেখব ইটস কী ধরনের ভবিষ্যৎবাণী করেছিলেন, আর একদম শেষে বোঝার চেষ্টা করব কেন ১০০ বছর পরেও এই কবিতাটা আমাদের এত ভাবায়। চলুন শুরু করা যাক। কোনো ইতিহাস বা ভূমিকা দিয়ে নয়, চলুন শুরু করা যাক কবিতার সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে অস্বস্তিকর লাইনগুলো দিয়ে। এই শব্দগুলো শুনলেই যেন এক গভীর সংকটের অনুভূতি হয়, তাই না? আর এই অনুভূতিটাই কিন্তু পুরো কবিতার মঞ্চ তৈরি করে দেয়। কবিতাটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের প্রথমে একটু টাইম ট্র্যাভেল করে সেই সময়ে ফিরে যেতে হবে যা এই কবিতার জন্ম দিয়েছিল। একটা এমন বিশ্ব যা যুদ্ধ আর বিপ্লবে একেবারে ভেঙে পড়েছে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় যে ইয়েটসের হতাশাটা কিন্তু আকাশ থেকে পড়েনি, এটা ছিল তার চারপাশের বাস্তবতারই একটা প্রতিচ্ছবি। ভাবুন একবার, একদিকে প্রথম বিশ্বযুদ্ধের অভূতপূর্ব রক্তপাত ইউরোপকে স্তব্ধ করে দিয়েছে, অন্যদিকে খোদ তার নিজের দেশ আয়ারল্যান্ডে চলছে ইস্টার বিদ্রোহের সহিংসতা, আর তার সাথে যোগ হয়েছে রাশিয়ার বিপ্লব, যা পুরনো সব ব্যবস্থাকে ওলটপালট করে দিচ্ছে। তো ইয়েটস শুধু বিশৃঙ্খলা নিয়ে লিখছিলেন না, তিনি আসলে এর মধ্যেই বাস করছিলেন। আচ্ছা, এই তো গেল প্রেক্ষাপট। এবার চলুন সরাসরি কবিতার প্রথম স্তবকে ঢুকে পড়া যাক এবং দেখি ইয়েটস কিভাবে শক্তিশালী চিত্রকল্প ব্যবহার করে সামাজিক ভাঙনের একটা নিখুঁত ছবি এঁকেছেন। কি অসাধারণ কিন্তু ভয়ঙ্কর কিছু ছবি, তাই না? চলুন এবার এই লাইনগুলোর অর্থ খোঁজার চেষ্টা করি। এই কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে এই জায়ার বা সর্পিল চক্রের ধারণাটা। এটা কিন্তু শুধু একটা ছবি নয়, এটা ইয়েটসের ইতিহাস দর্শনের মূল ভিত্তি। তিনি বিশ্বাস করতেন যে ইতিহাস আসলে ২,০০০ বছরের চক্রে ঘোরে, আর যখন একটা চক্রের শেষ সময় আসে তখন এই চক্রটা ক্রমশ চওড়া হতে থাকে আর সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিশৃঙ্খলা চূড়ান্তে পৌঁছায়। আর এই ভাঙনের ছবিটা কিন্তু আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা বাকি প্রতীকগুলো দেখি। যেমন ধরুন, বাজপাখি আর তার প্রশিক্ষকের বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রতীক। ব্লাড ডিম টাইড বা রক্তে ঘোলা স্রোত, এটা তো সরাসরি প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ হত্যাযজ্ঞের কথা মনে করিয়ে দেয়। আর সবশেষে ওই লাইন দুটো, যেখানে ভালো মানুষেরা বিশ্বাস হারিয়ে চুপ করে গেছে আর খারাপ মানুষেরা তীব্র আবেগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে, এটা যেন সমাজের নৈতিক আর রাজনৈতিক পতনের এক ভয়ঙ্কর বাস্তব চিত্র। প্রথম স্তবকে তো আমরা বাইরের পৃথিবীর ভাঙনের কথা দেখলাম, কিন্তু এবার দ্বিতীয় স্তবকে এসে কবিতাটা একটা নাটকীয় মোড় নেয়। বাইরের পৃথিবীর বর্ণনা থেকে সরে গিয়ে এটা এক গভীর ব্যক্তিগত এবং বেশ ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীমূলক দর্শনের দিকে এগোয়। শুনলেন তো? এখানেই সুরটা একদম পাল্টে গেল। বাইরের পৃথিবীর বর্ণনা থেকে সরে এসে কবি যেন একটা ব্যক্তিগত, প্রায় দৈববাণীর মতো কিছু বলছেন। একটা বিরাট দর্শন যেন তার চোখের সামনে ভেসে উঠছে। তো প্রশ্ন হলো, এই যে দর্শন, এই ভিশনটা আসছে কোত্থেকে? এটা বুঝতে গেলে আমাদের ইয়েটসের একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট বুঝতে হবে, আর সেটা হলো স্পিরিটাস মান্ডি। ল্যাটিন এই শব্দটার মানে হলো বিশ্বের আত্মা। ইয়েটস বিশ্বাস করতেন এটা হলো সমস্ত মানবজাতির একটা সম্মিলিত স্মৃতি বা চেতনার ভাণ্ডার, যেখানে সব প্রতীক আর ছবি জমা থাকে, আর কবিদের মতো সংবেদনশীল মানুষেরা মাঝে মাঝে এর সাথে সংযোগ স্থাপন করতে পারেন। ইয়েটসের মতে তার এই ভবিষ্যৎবাণীটি সেখান থেকেই আসছে। বেশ, তো আমরা বুঝলাম এই দর্শনটা আসছে বিশ্বের আত্মা থেকে। এবার ইয়েটস প্রকাশ করছেন তিনি ঠিক কি দেখছেন, আর যা দেখছেন তা মোটেই সেই ত্রাণকর্তা নয় যার জন্য পৃথিবী অপেক্ষা করেছিল। এবার দেখুন সেই ভয়ঙ্কর দর্শনটার ছবিটা। কি দেখছেন তিনি? একটা অদ্ভুত আকৃতি, সিংহের শরীর, কিন্তু মাথাটা মানুষের, অনেকটা স্ফিংসের মতো। এর দৃষ্টি কেমন? সূর্যের মতো শূন্য এবং নির্দয়, অর্থাৎ মানুষের কষ্ট বা যন্ত্রণায় এর কিছু যায় আসে না। আর এর ধীর কিন্তু অপ্রতিরোধ্য অগ্রগতি একটা অশুভ শক্তির আগমনকে জানান দেয়, যা মানব সভ্যতা থেকে দূরে মরুভূমির বালিতে জন্ম নিচ্ছে।
কবিতাটি আমাদের এই ভয়ঙ্কর ছবিটার সামনে এনে দাঁড় করিয়ে দেয়, যা ধীরে ধীরে বেথলেহেমের দিকে এগিয়ে চলেছে। কিন্তু প্রশ্ন হল, কে এই রাফ বিস্ট? এটা কিসের প্রতীক? আর এখানেই কবিতাটার আসল শক্তি। এই প্রশ্নের কিন্তু কোনো একটা সহজ সরল উত্তর নেই। এই পশুটা একদিকে যেমন খ্রিস্ট ধর্মের ত্রাণকর্তার ধারণার এক ভয়ঙ্কর উল্টো ছবি, তেমনি এটা সহিংসতা, উগ্রপন্থা আর আধ্যাত্মিক পতন থেকে জন্ম নেওয়া যে কোনো নতুন পাশবিক ঐতিহাসিক যুগের প্রতীক হতে পারে। ইয়েটস ইচ্ছাকৃতভাবেই এটিকে কিছুটা অস্পষ্ট রেখেছেন, যাতে এটি ভবিষ্যতের বিভিন্ন ধরনের ধ্বংসযজ্ঞে প্রতীক হয়ে উঠতে পারে। এতক্ষণ তো আমরা কবিতার ভেতরের ছবি আর প্রতীকগুলো দেখলাম। চলুন এবার একটা জুম আউট করে দেখি কিভাবে পুরো কবিতাটার গঠন আর থিম মিলে একটা শক্তিশালী বার্তা তৈরি করছে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে প্রথম স্তবক, যা বাইরের বিশৃঙ্খলাকে তুলে ধরে, আর এর সুরটাও বেশ বর্ণনামূলক, নিরপেক্ষ। অন্যদিকে দ্বিতীয় স্তবক, যা সম্পূর্ণ ব্যক্তিগত, এক ভবিষ্যৎবাণীর মতো। এই গঠনগত বৈপরীত্যটাই কবিতাটির মূল বার্তাটাকে আরও জোরালো করে দেয়, যে বর্তমানের এই ভাঙনের গর্ভ থেকেই এক ভয়ঙ্কর ভবিষ্যতের জন্ম হতে চলেছে। আর কবিতাটার এই যে শকিং এফেক্ট, এর মূলে রয়েছে খ্রিস্টীয় চিত্রকল্পের এই অসাধারণ ব্যবহার। ইয়েটস ইচ্ছাকৃতভাবে সেকেন্ড কামিং এবং বেথলেহেমের মতো খুব পরিচিত আর পবিত্র প্রতীকগুলোকে নিয়ে সেগুলোকে একেবারে উল্টে দিয়েছেন। যেখানে ত্রাণকর্তা আসার কথা, সেখানে তিনি নিয়ে আসছেন এক রাফ বিস্ট বা কদাকার পশুকে। এর মাধ্যমে তিনি দেখাচ্ছেন যে পুরনো বিশ্বাসগুলো সমাজকে আর ধরে রাখতে পারছে না, আর তার জায়গায় জন্ম নিচ্ছে এক গভীর আধ্যাত্মিক শূন্যতা আর এক নতুন নির্দয় যুগ। ভাবতেও অবাক লাগে, কবিতাটা লেখা হয়েছিল 100 বছরেরও বেশি আগে। কিন্তু কেন এটা আজও আমাদের এত টানে? কেন মনে হয় এটা যেন আজকের কথাই বলছে? এর কারণ হল, কবিতাটা থিমগুলো আসলে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বাধা নেই। প্রতিষ্ঠানের পতন, সংকটের সময়ে সেরা মানুষদের নিষ্ক্রিয়তা, রাজনৈতিক চরমপন্থার আগুন আর এক ঐতিহাসিক সন্ধিক্ষণে বেঁচে থাকার যে গভীর উদ্বেগ, এ সব কিছুই কি আজকের বিশ্বের উদ্বেগের সাথে খুব মিলে যায় না? কবিতাটি শেষ হয় একটি প্রশ্ন দিয়ে, আর আমরাও আমাদের এই আলোচনাটা শেষ করব সেই প্রশ্নটাকে নিজেদের দিকে ঘুরিয়ে দিয়ে। আমাদের নিজেদেরই ভাবতে হবে, কোন সেই কদাকার পশু যার সময় অবশেষে এসে গেছে, আর যা আমাদের সময়ে জন্ম নেওয়ার জন্য এগিয়ে আসছে।